বিকেলে বন্ধুদের সঙ্গে মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিল শিহাব। খেলা শুরুর আগে ফোনটা সাইলেন্ট করে পকেটে ঢুকিয়ে রেখেছিল সে। তারপর খেলায় এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে বাইরে পৃথিবীর কোনো খবরই তার কানে পৌঁছায়নি। এদিকে একের পর এক কল করে যাচ্ছিল শেহজাদ, একবার দুবার 10 বার। শেষে সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 50-এ। অথচ বেচারা শিহাবের সেদিকে কোনো খেয়ালই ছিল না। খেলা শেষে যে ফোনটা বের করবে সেটা মাথায় ছিল না। পরে বাসার গেটে এসে ফোনের কথা মনে পড়তেই তাড়াহুড়ো করে পকেট থেকে ফোনটা বের করলো সে। সাইলেন্ট খোলার জন্য পাওয়ার বাটনে চাপ দিতে ওর চোখ কপালে উঠে গেল। 50টি মিসড কল, সব কয়টি শেহজাদের। মুহূর্তে যেন বুকের ভেতরটা ধক করে উঠল। ভয় আর দুশ্চিন্তায় গলা শুকিয়ে এলো। এতবার কল করেছে কেন ভাইয়া? কোনো বিপদ হয়েছে নাকি? ভাইয়া ঠিক আছে তো? নিজের মনে একা একা বিয়ে করে 1 সেকেন্ডও দেরি না করে তড়িঘড়ি করে কল ব্যাক করলো সে। ওপাশে যেন ফোনটা হাতেই ধরে বসেছিল শেহজাদ। প্রথম রিং বাজতেই কল রিসিভ করে বজ্র কণ্ঠে ধমকে উঠল, কতবার কল করেছে বেয়াদব, কল ধরিসনি কেন? শিহাব ভয়ে ঢোক গিলে মেনমেনে গলায় বলল, সরি ভাইয়া, বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিলাম, ফোনটা সাইলেন্ট ছিল, তাই টের পা। কথাটা শেষ হওয়ার আগেই আবার গর্জে উঠল শেহজাদ, ফোনটাকে সাইলেন্ট করে রাখার জন্য কিনে দিয়েছি তোকে? ফুফা ফুপি কতবার নিষেধ করেছিল, তবুও তুই চেয়েছিলি বলেই সঙ্গে সঙ্গে ফোন কিনে দিয়েছিলাম। আর এখন জরুরি সময় তোকে পাওয়া যায় না। শিহাব মাথা নিচু করে সব ধমক চুপচাপ শুনছিল। সে জানতো এখন এক্সট্রা আর একটা কথা বললেও পরিস্থিতি আরও খারাপ হবে। শেহজাদও বোধ হয় নিজেকে সামলে নিল, আর কোনো ধমক না দিয়ে বলল, আরও নাকি অসুস্থ, ওর বন্ধুর ফোন থেকে মেসেজ এসেছে। এরপর কতবার কল করলাম, কেউ রিসিভ করলো না। এদিকে মা পুপিকে জানালাম, কিন্তু ওদেরও কোনো হদিস নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছে সব। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো শেহজাদ। লম্বা একটা শ্বাস ফেলে বলল, দ্রুত বাসা যা, গিয়ে সমস্ত খবর নিয়ে আমাকে জানাবি, বুঝেছিস? আর মাকে বলিস আমাকে যেন কল করে। আমি কতক্ষণ ধরে কল করছি, বন্ধ দেখাচ্ছে। ঠিক তখনই বাড়ির গেটের সামনে একটা রিকশা এসে থামলো। শিহাব অন্যমনস্কভাবে সেদিকে তাকাতে দেখল রিকশা থেকে নামছেন তার মা আর মামি। মাঝখানে প্রায় ধরে ধরে নামানো হচ্ছে আরহাকে। মেয়েটার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, শরীরটাও যেন একেবারে নিস্তেজ। দেখে মনে হচ্ছে দাঁড়িয়ে থাকাটাই যেন ওর জন্য কষ্টকর। শিহাবের বুকটা যেন ধক করে উঠল বোনের এই অবস্থা দেখে। ভাইয়া, কী হয়েছে? মামুনি আর মা রিকশা করে আরু আপিকে নিয়ে এসেছে। মনে হচ্ছে ওর শরীর অনেক খারাপ, দাঁড়াতেও পারছে না। ওকে ধরে ধরে ভেতরে নিয়ে যাচ্ছে। কথাগুলো শুনে শেহজাদের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তার মানে মেসেজ যেটা এসেছে সেটা মিথ্যে নয়, সত্যি ছিল। কিন্তু প্রেগনেন্টের বিষয়টা, আরহা তো কখনো মিথ্যা বলে না। তাহলে আজ কেন সব বলল? কি হচ্ছে এসব? কিছু বুঝতে না পেরে নিজের মাথার চুল নিচে টেনে ধরল শেহজাদ। হঠাৎ ওকে চুপচাপ থাকতে দেখে ডাকলো শিহাব, ভাইয়া ঠিক আছে তুমি? কিছু তো বলো। শিহাবের ডাকে নিজেকে শান্ত করলো শেহজাদ। এসব দিয়ে পরে ভাববে সে। তুই একটু আনিসুল আঙ্কেলের বাসায় যা, এখন তো বিকেল টাইম, উনি বাসায় আছেন। আমি এখনই আঙ্কেলকে কল করছি, উনি গিয়ে দেখে আসবেন আরুকে। একটু থেমে কড়া গলা আবার বলল, আর শোন, কি হয় না হয় সমস্ত আপডেট দিবি। আরহাকে বলিস বেশি লাফালাফি বা হাঁটাহাঁটি যেন না করে, একদম বিশ্রামে থাকবে। আর যদি শুনি শরীর খারাপ নিয়ে দুষ্টুমি করেছে। কথাটা শেষ না করেই দাঁত চেপে বলল, আগামী পরশু বাড়ি ফিরছি আমি, বাড়ি ফিরলে কিন্তু ওর খবর আছে। আচ্ছা। শিহাব সঙ্গে সঙ্গে কথা শেষ করে আর এক মুহূর্ত দেরি করল না শেহজাদ। দ্রুত ফোন বুক থেকে ডক্টর আনিসুল হকের নাম্বার বের করে কল দিল। দুবার রিং হতে ওপাশ থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ, হ্যালো শেহজাদ বাবা, আসসালামু আলাইকুম আঙ্কেল। আপনি কি বাসায় নাকি হাসপাতালে? ওয়ালাইকুম আসসালাম। না বাবা, আমি এখন বাসায়। দুপুর 2টোর সময় ডে শিফট শেষ হয়ে গেছে আমার। কিন্তু এত কিছু কেন জানতে চাইছো? সব ঠিক আছে তো? শেহজাদ গলা এবার স্পষ্ট উৎকণ্ঠা তৈরি করে বলল, না আঙ্কেল, আরহার শরীরটা খুব অসুস্থ, খারাপ হয়ে গেছে। কয়েকবার বমি করেছে, তারপর নাকি অজ্ঞানও হয়ে গিয়েছিল। এখন খুব দুর্বল হয়ে বাসায় ফিরেছে। আমি এখন ডিউটিতে আছি, সব কিছু ফেলে এই মুহূর্তে বের হওয়া সম্ভব না। আপনি যদি একটু কষ্ট করে বাসায় গিয়ে ওকে দেখে আসতেন। ডাক্তার আনিসুল গম্ভীর হয়ে গেলেন। এখন কেমন আছে? শিহাব বলল, হাঁটতেও কষ্ট হচ্ছে। মা আর ফুফি ধরে ধরে ওকে বাসায় নিয়ে গেছে। মুখটাও নাকি একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমি এখনই রওনা হচ্ছি। গিয়ে আগে ওকে ভালোভাবে পরীক্ষা করি, তারপর কি হয়েছে বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। শেহজাদ যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। প্লিজ আঙ্কেল, ভালো করে দেখে নিয়েন।
ও একটু চাপা স্বভাবের, নিজের কষ্ট কখনো বলতে চায় না। ডক্টর আনিসুল হালকা হেসে বললেন, আমি ওকে ছোটোবেলা থেকেই চিনি, তুমি নিশ্চিন্ত থাকো, ওকে দেখে সব কিছু তোমাকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ আঙ্কেল। কলটা কেটে দিয়েও শেহজাদ ফোনটা শক্ত করে মুঠোয় চেপে ধরে রইল। বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেমন যেন মোচড় দিয়ে উঠছে। জীবনে বহু বিপদের মুখোমুখি হয়েছে সে, কিন্তু আরহার সামান্য অসুস্থতায় খবরও তাকে এভাবে অস্থির করে তুলবে সেটা সে নিজেও কখনো ভাবেনি। নিজের বেডরুমে একেবারে অসুস্থ রোগীর মতো মুখ করে শুয়ে আছে আরহা। চোখ দুটো আধ বোঝা, মুখটা কৃত্রিমভাবে ফ্যাকাশে করে রেখেছে। মাঝে মধ্যে কপালে হাত রেখে এমন ভাব করছে যেন মাথার যন্ত্রণায় এক মুহূর্ত চোখ খুলে রাখা অসম্ভব হচ্ছে। কিন্তু বাইরে যতই দুর্বলতার অভিনয় করুক না কেন, ভেতরে ভেতরে ওর বুকের ভেতরে যেন ঢাক বাজছে। একটা মিথ্যা ঢাকতে গিয়ে এখন আরেকটা মিথ্যা আশ্রয় নিতে হচ্ছে। এই নাটকের শেষ কোথায় তাও নিজেও জানে না। বিছানার এক পাশে বসে আছেন মমতাজ বেগম। শেহজাদের বাসা থেকে মায়াদের বাসায় একটু দেরি হওয়ায় তার পৌঁছাতে সময় লেগেছে। পরে অবশ্য দুজনে একসাথে নিয়ে এসেছে ওকে। তিনি বারবার আরহার কপালে হাত দিয়ে দেখছেন, কখনো মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আরেক পাশে দাঁড়িয়ে মিনি বেগমও অস্থির হয়ে পায়চারি করছেন আর ডক্টরকে কল করছেন। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ শোনা গেল। কিছুক্ষণ পর শিহাব দ্রুত পায়ে ঘরে ঢুকলো। তার পেছনে প্রবেশ করলো ডাক্তার আনিসুল। হঠাৎ ডাক্তারকে দেখে ভ্রু কুঁচকে তাকালেন মিনি বেগম। আরে ডাক্তার সাহেব, আপনাকে তো কল করছিলাম। প্রশ্নটা শেষ হওয়ার আগে ডাক্তার আনিসুল মৃদু হেসে বললেন, শেহজাদ ফোন করেছিল। আরহা শরীর খারাপের কথা শুনি আমাকে একবার দেখে যেতে বলেছে, আর এখানে যখন আসছি তাই কলটা আর ধরিনি। কথাটা শুনে মমতাজ বেগম আর মিনি বেগম দুজনে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ছেলেটা ডিউটিতে থেকেও মেয়েটার জন্য কি চিন্তাটাই না করছে। মমতাজ বেগম আবেগ ভরা গলায় বললেন, কিন্তু এই কথাগুলো শুনে আরহার মুখের রং যেন আরও ফ্যাকাশে হয়ে গেল। শেষ, এবার তো সত্যি ধরা পড়ে যাবে। ছোটবেলা থেকেই ডাক্তার দেখলেই ওর হাত পা ঠান্ডা হয়ে যায়। হাসপাতালের গন্ধ, ইঞ্জেকশন, ওষুধ সব কিছুর প্রতি অদ্ভুত ভয় কাজ করে ওর। আর আজ তো পরিস্থিতি আরও ভয়ঙ্কর, কারণ ও আদৌ অসুস্থই নয়। তার উপর ডাক্তার আঙ্কেল শেহজাদের কথা এসেছে, নিশ্চয়ই সবটা পর্যবেক্ষণ সে ওকে জানিয়ে দেবে। কিন্তু তখন যদি সত্যি ধরা পড়ে ওর কিছু হয়নি, তখন কি হবে? মনে মনে একের পর এক দোয়া পড়তে লাগলো আরহা। আল্লাহ, ও আল্লাহ, আজ শুধু এই একবার বাঁচিয়ে দাও। ডাক্তার আঙ্কেল যেন কিছুই বুঝতে না পারেন। কথা দিচ্ছি আর কোনো দিন এমন দুষ্টুমি করব না। এই যে দেখো কান ধরছি, প্লিজ ডাক্তার আঙ্কেল যেন কিছুই বুঝতে না পারে। কিন্তু পরক্ষণে নিজের কথাতেই নিজে আটকে উঠল। কীভাবে বুঝবেন না? ডাক্তার তো একবার নাড়ি দেখলে, প্রেশার মাপলে, দু চারটা প্রশ্ন করলে সব পরিষ্কার হয়ে যাবে। তখন কি হবে? মিথ্যে সবার সামনে ফাঁস হয়ে যাবে না তো? ভাবতেই গলা শুকিয়ে কাজ হয়ে গেল ওর। বুকের ভেতর ধুকপুক শব্দটা এত জোরে মনে হচ্ছে ঘরে থাকা সবাই বুঝি শুনতে পাচ্ছে। একদিকে শেহজাদকে বলা মিথ্যাটাকে সত্যি প্রমাণ করার চাপ, অন্যদিকে সামনে দাঁড়িয়ে থাকা ডাক্তার। দুই দিকের চাপে আরহা মনে হচ্ছিল অসুস্থতার অভিনয় করতে করতে এবার সত্যিই বুঝি অজ্ঞান হয়ে যাবে সে। ডাক্তার আনিসুল ধীর পায়ে বিছানার পাশে এসে বসলেন। প্রথমে আরহার কপালে হাত দিয়ে তাপমাত্রা বোঝার চেষ্টা করলেন। তারপর ব্যাগ থেকে ব্লাড প্রেশার মেশিন বের করে প্রেশার মাপলেন, পালস দেখলেন, চোখের পাতা টেনে পরীক্ষা করলেন, স্টেথোস্কোপ দিয়ে বুকের শব্দ শুনলেন। সব কিছু প্রায় স্বাভাবিক। ডাক্তার আনিসুল ভ্রু কুঁচকে আরহার দিকে তাকালেন। জ্বর তো নেই মা, প্রেশারও ঠিক আছে। তাহলে? না ডাক্তার, মেয়েটা আমার সত্যি অসুস্থ। ওর বন্ধুরা তো বলল ও বমি করেছে। দুপুরেও তো একদম ঠিকঠাক ছিল। হঠাৎ এমন কী হলো মেয়েটার? উদ্বিগ্ন কণ্ঠে কথাগুলো বলেন মিনি বেগম। ডাক্তার আনিসুল একবার মিনি বেগমের দিকে তাকালেন, তারপর আরহার দিকে তাকিয়ে শান্ত গলা জিজ্ঞেস করলেন, আচ্ছা মা, বমি কয়বার হয়েছে? প্রশ্নটা শুনে আরহার বুকের ভেতরটা ধক করে উঠল। মাথা কাজ করছিল না। নার্ভাসনেসে কি বলবে বুঝে উঠতে পারছে না। মুখ ফ্যাকাশে করে বলল, 7-8 বার। কথাটা শুনে ঘরে উপস্থিত সবাই আঁতকে উঠল। মমতাজ বেগম বিস্ময়ে বলে উঠলেন, এতবার বমি করেছিস? আমাদের তো কিছুই বলিসনি। মিনা বেগমের মুখও মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। ডক্টর আনিসুর ওকে আরও কিছু প্রশ্ন করলো। লাস্ট খাবার কখন খেয়েছে, কি খেয়েছে, সব কিছু। আরহা কাঁপা কাঁপা গলায় প্রশ্নের উত্তর দিল। সবটা শুনে কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন ডাক্তার আনিসুল। তারপর ব্যাগ থেকে একটি সিরিঞ্জ আর বমি কমানোর ইঞ্জেকশন বের করতে করতে বললেন, যদি তেমন কিছু দেখছি না, তবুও এতবার যখন বমি হয়েছে তখন আমি বমি বন্ধ হওয়ার জন্য একটা ইঞ্জেকশন দিচ্ছি। বমিটা বন্ধ হলে আশা করি এতটা সমস্যা হবে না। আর কিছু ওষুধ লিখে দিব, সেগুলো সময় মতো খাওয়াবেন। যদি ভালো হয় তাহলে তো হলোই, কিন্তু ওষুধ খাওয়ার পরেও যদি ঠিক না হয়
তাহলে আমাকে একটু জানাবেন, বাকিটা আমি দেখে নেব। ইঞ্জেকশনটা চোখে পড়তে আরহার বুকের ভেতর যেন বিস্ফোরণ ঘটল। এই ইঞ্জেকশন! ছোটবেলা থেকে পৃথিবীর সব কিছুর চেয়ে এই একটা জিনিসকেই সবচেয়ে বেশি ভয় পায় সে। ছোট্ট একটা সুচ দেখলেই হাত পা ঠান্ডা হয়ে আসে, বুক কাঁপতে থাকে। হাল্লা, মিথ্যে বলতে গিয়ে এবার সত্যি ইঞ্জেকশন দিতে হবে নাকি? ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। মনে হচ্ছিল এখনই সব সত্যি বলে দেয়, কিন্তু তাতেও তো সর্বনাশ, সবাই জেনে যাবে পুরো ঘটনাটা। ডাক্তার আনিসুল সিরিজে ওষুধ তুলেই বললেন, মামুনি, হাতটা একটু সামনে দাও তো। কথাটা শেষ হতে আরহা যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো। না না, ইঞ্জেকশন না বলে চিৎকার করে একলাপে বিছানা থেকে নেমে দরজার দিকে দৌড় দিল সে। ঘটনাটা এতটাই আকস্মিক ছিল যে সবাই কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মেহেদী বেগম বিরক্ত হলেন যেন ওর এমন আচরণে। এই মেয়েটাও না ছোটবেলা থেকে ইঞ্জেকশনের নাম শুনলে এমন করে। কিসের যে এত ভয় ওর? শিহাব, ধরোকে, পালিয়ে গেলে হবে। শিহাব দৌড়ে গিয়ে আরহার পথ আটকে দিল। আরহা এদিক ওদিক সরে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত মমতাজ বেগম আর শিহাব মিলে ওকে ধরে আবার বিছানায় বসালেন। আরহা প্রাণপণে মাথা নেড়ে চলেছে, চোখ দুটো ভয়ে ছলছল করছে। প্লিজ আমাকে ইঞ্জেকশন দিবেন না, আমি ওষুধ খেয়ে নেব, তবু ইঞ্জেকশন না। ভয় পেও না মা, কিচ্ছু হবে না, শুধু পিঁপড়ার কামড়ের মতো একটু হবে, আর কিচ্ছু না। হেসে কথাটা বলেন ডাক্তার আনিসুল। তারপর ইঞ্জেকশনের শরীরে পুশ করার জন্য হাতটা টেনে নিলেই সামনে আর দিকে আরহা মনে মনে আল্লাহকে ডাকছে। আল্লাহ, ও আল্লাহ, তুমি তো জানো আমি খেলতে গিয়ে মিথ্যে বলেছি, কিন্তু ইচ্ছে করে তো নয়, তবুও পাপ দিয়েছ জানি, কিন্তু এবারের মতো বাঁচিয়ে দাও প্লিজ, আর কখন হবে না। বেঁচে গেলে মসজিদে 100 টাকা দিব, প্লিজ বাঁচিয়ে দাও প্লিজ। সকল কিছু প্রস্তুত করে ডাক্তার আনিসুল হক এবার সত্যি আর হাতটা আলতো করে চেপে ধরলেন। অন্যদিকে মিনি বেগম আর মমতাজ বেগমও দুপাশ থেকে ওকে আটকে রাখলেন, যেন ভয়ে আবার দৌড়ে পালাতে না পারে। এতক্ষণ কোনো মতে নিজেকে সামলে রাখা আরহার সাহস এবার পুরোপুরি ভেঙে গেল, আর এক মুহূর্ত সবটা চেপে রাখতে পারল না সে। হঠাৎ করে ফুঁপিয়ে কেঁদে উঠল সে। আঙ্কেল, প্লিজ ইঞ্জেকশনটা দেবেন না, প্লিজ। মেয়ের এমন অসহায় কান্না দেখে ঘরে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, ঠিক সেই মুহূর্তেই ডাক্তার আনিসুল হক হো হো করে হেসে উঠলেন। তার এমন অপ্রত্যাশিত হাসিতে সবাই আরও বেশি অবাক হয়ে গেল। কিছু বুঝতে না পেরে মমতাজ বেগম বিস্মিত কণ্ঠে বললেন, হঠাৎ কি হলো? কিছু তো বুঝতে পারছি না। আরহা কাঁদছে, সেটা না হয় বুঝলাম, ইঞ্জেকশনের ভয় ওর ছোটোবেলা থেকে, কিন্তু ভাই সাহেব আপনি হাসছেন কেন? ইঞ্জেকশন না দিয়ে এভাবে হাসছেন কেন? আনিসুল হক হাসতে হাসতে ধীরে ধীরে আরহার হাতটা ছেড়ে দিলেন। তারপর সিরিঞ্জটা রেখে হাসতে হাসতে বললেন, কারণ আমার আর ইঞ্জেকশন দেওয়ার দরকার নেই, মামুনি সুস্থ হয়ে গেছে। কথাটা শুনে ঘরে মিনি বেগম বিস্মিত হয়ে বললেন, মানে কি বলছেন ভাই সাহেব? আমি সত্যিই কিছু বুঝতে পারছি না, একটু খোলাসা করে বলুন না। ডাক্তার আনিসুল হক এবার আর হাত দিকে তাকালেন। মেয়েটা মাথা নিচু করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, চোখে মুখে এমন অপরাধবোধ ফুটে উঠেছে যেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধটাই করে ফেলেছে সে। মৃদু হেসে তিনি বললেন, আচ্ছা মামুনি, এবার আর অভিনয় না করে সত্যিটা বলো, ধরা তো পড়ে গেছো নাকি আবার ইঞ্জেকশন চাচ্ছ? ইঞ্জেকশন শব্দটা শুনে আরহা আরও ভয় পেল। না না আঙ্কেল, প্লিজ ইঞ্জেকশন দেবেন না, আমি আমি সব বলছি। ঘরে পিনপত নীরবতা নেমে এলো। কাঁদতে কাঁদতে আরহা থেমে থেমে বলল, আমি আমি অসুস্থ না, আমার কিছুই হয়নি, আমি মিথ্যে বলেছি। কথাটা শুনে মিনি বেগম আর মমতাজ বেগম দুজনে অবিশ্বাসের চোখে আরহার দিকে তাকিয়ে রইলেন। মিনি বেগম বিড়বিড় করে বললেন, মিথ্যে? হ্যাঁ আম্মু, মিথ্যে, আমি অসুস্থ নই, অসুস্থ হওয়ার অভিনয় করেছি। মমতাজ বেগম হতবাক হয়ে বললেন, কিন্তু কেন মা, এত বড় মিথ্যে বলার দরকার কী ছিল? আরহা চোখ মুছতে মুছতে বেড থেকে নেমে মিনি বেগমের সামনে এসে দাঁড়ালেন। তারপর কাপা গলায় সবটা খুলে বলতে শুরু করলো। ট্রুথ অর ডেয়ার খেলতে গিয়ে শেহজাদকে পাঠানো সেই মেসেজ, তারপর পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে মায়া আর শিউলিকে নিয়ে একটার পর একটা মিথ্যে বলতে বাধ্য হওয়া, কিছুই আর লুকালো না। সবটা শুনে মিনু বেগমের মুখের রং মুহূর্তে বদলে গেল, রাগে তার বুক ওঠানামা করছে। আনিসুল হক এবার আরহার দিকে তাকালেন। মেয়েটা এখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মৃদু হেসে তিনি বললেন, আমি আসলে শুরু থেকে বুঝেছিলাম ও অসুস্থ নয়, কারণ ওর শারীরিক অবস্থার সঙ্গে ওর আচরণের মিল নেই। প্রেশার স্বাভাবিক, পালস ঠিক, জ্বর নেই, শরীরের দুর্বলতা তেমন লক্ষণও নেই। কিন্তু তবুও যখন ইঞ্জেকশন দিতে গেলাম তখন ও আরও লাফিয়ে উঠল। তখনই আমার মনে হয়েছে ও অসুস্থ নয়, কিন্তু আমি ওকে জোরও করিনি, ভেবেছিলাম সত্যিটাও নিজেই বলুক। আরহা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আম্মু
আমি ইচ্ছে করে এমন করতে চাইনি। প্রথমে শুধু মজা ছিল, পরে ভয় পেয়ে গিয়েছিলাম। তাই আর সত্যিটা বলতে ওর কথা শেষ হওয়ার আগে সজোরে ওর গালে চড় মারলেন মিনি বেগম। মুহূর্তে ঘরে চড়ের তীক্ষ্ণ শব্দ প্রতিধ্বনি হলো পুরো ঘর জুড়ে। আর চড়টা এতটা জোরে ছিল যে আরহা সামলাতে না পেরে ওর রিডিং টেবিলের উপর পড়তেই কর্নারে লেগে কপাল কেটে গেল। কিন্তু কেউ এগিয়ে এসে ধরল না ওকে। শিহাব এগোতে নিলে মিনি বেগমের রাগের চোখ দেখে আর সাহস হলো না ওর। আরহার গালের ওপর 5 আঙুলের লাল ছাপ স্পষ্ট হয়ে উঠল। সে উঠে দাঁড়িয়ে অবিশ্বাসে গালে হাত দিয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। মিনি বেগম রাগে কাঁপছেন। লজ্জা করে না তোর? এত বড় একটা মিথ্যে বলে আবার সবার সামনে বুক ফুলিয়ে বলছিস? তবু মজাটা আমাদের সাথে হলে মানা যেত। তুই এসবে শেহজাদকেও জড়িয়েছিস। একটা মানুষ ডিউটিতে বসে পাগলের মতো ছটফট করছে, একের পর এক ফোন করছে, তোকে নিয়ে চিন্তায় নিজের কাজে মন দিতে পারছে না। সব কিছু ফেলে ছুটে আসতে পারছে না বলে ডাক্তারকে বাসা পাঠিয়ে দিয়েছে। আর তুই তুই বসে বসে সেই ছেলেটাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিস। আরহার কান্না আরও বেড়ে গেল। সরি আম্মু। চুপ। মিনি বেগমের কণ্ঠ আরও কঠিন হয়ে উঠল। সরি বলে সব শেষ হয়ে যায়? জানিস ছেলেটা কতবার ফোন করেছে? শিহাবকে 50টা কল করেছে, আমাকে একের পর এক কল করছে, ডিউটিতে থেকেও বারবার খবর নিচ্ছে। তো ডাক্তার আঙ্কেলকেও এখানে পাঠিয়েছে। কথাগুলো বলতে বলতে মিনি বেগমের নিজেরই চোখ ভিজে উঠল। এতটা স্নেহ করে তোকে এতটা ভালোবেসে আর সেই ভালোবাসার দাম এভাবে দিলি? তুই তো জানিস ছেলেটা কতটা দুশ্চিন্তা থাকে তোকে নিয়ে। সেটা বুঝেও তোর একবারের জন্য সত্যিটা বলতে মন চাইল না? আর যেন জমে পাথর হয়ে গেল। ডাক্তার আনিসুল, মমতাজ বেগম, শিহাব কেউই কোনো কথা বলার না, কারণ তারা বুঝতে পারছিলেন এই মুহূর্তে একজন মায়ের রাগের চেয়েও বড় হচ্ছে তার কষ্ট। আরহা আর দাঁড়িয়ে থাকতে পারল না। হাঁটু গেড়ে আবার মেঝেতে বসে পড়ল। মাথা নিচু করে কাঁদতে কাঁদতে শুধু বলতে লাগলো, আমি ভুল করেছি আম্মু, অনেক বড় ভুল করেছি। আমি সত্যিই বুঝতে পারিনি বিষয়টা এতদূর চলে যাবে। ডাক্তার আনিসুল হক মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। পরিচিত এই পরিবারের সবার মুখের দিকে একবার তাকিয়ে তিনি বুঝে গেলেন এখন এখানে ডাক্তার হিসেবে নয়, পরিবারের বড় একজন মানুষ হিসেবেও তার থাকার প্রয়োজন নেই। মামের এই কথাগুলো তাদের নিজেদের মধ্যে হওয়া উচিত। তাই তিনি ব্যাগ গুছিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে শান্ত গলায় বললেন, আমার মনে হয় এখানে আমার কাজ শেষ। ওকে আর কোনো ইঞ্জেকশন দেওয়ার দরকার নেই। তবে একটা কথা মনে রাখবে মা, শরীরে অসুখের চিকিৎসা ওষুধে হয়, কিন্তু বিশ্বাস ভেঙে গেলে সেই ক্ষত সারাতে অনেক সময় লাগে। এমন আর কখনো করো না, কেমন? আরহা মাথা আরও নিচু হয়ে গেল। ডাক্তার আনিসুল হক দীর্ঘশ্বাস ফেলে মিনি বেগমের দিকে তাকালেন। ভাবি, আমি তাহলে উঠি, পরে যদি কোনো প্রয়োজন হয় আমাকে জানাবেন। মিনি বেগম শুধু নিঃশব্দে মাথা নাড়লেন। তার মুখের কঠোরতা এতটাই স্পষ্ট যে আর কোনো কথা বললেন না। মমতাজ বেগমের দীর্ঘশ্বাস ফেলে আরহার মাথায় একবার হাত রাখতে গিয়েও থেমে গেলেন। কিছু না বলে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। মিনি বেগমের শেষবারের মতো হতাশ চোখে মেয়ের দিকে তাকালেন। সে দৃষ্টিতে রাগের চেয়ে কষ্টই যেন বেশি ছিল। তোর সঙ্গে পরে কথা হবে, শুধু এতটুকু বলে তিনি ঘর থেকে বেরিয়ে দরজাটা আলতো করে টেনে দিলেন। মুহূর্তে পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। মেঝেতে হাঁটু করে বসে আছে আরহা। 2 হাত দিয়ে মুখ ঢেকে হাউমাউ করে কাঁদছে সে। অপরাধবোধে যেন বুকটা ফেটে যাচ্ছে। এতক্ষণ যে সত্যিটা লুকিয়ে রাখতে মরিয়াছিল, এখন সেই সত্যিটাই ওর সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়িয়েছে যেন। রাত ঠিক 9টা। সারাদিন ব্রিফিং, ইউনিটের প্রশাসনিক কাজ, প্রশিক্ষণ, তদারকি আর একের পর এক দাপ্তরিক ব্যস্ততায় নিঃশ্বাস ফেলারও ফুসরত পায়নি শেহজাদ। অবশেষে দিনের শেষ দায়িত্বটুকু শেষ করে ক্লান্ত শরীর নিয়ে অফিস কোয়ার্টারে ফিরল সে। কোয়ার্টারে ঢুকে মনে পড়ল বিকেলে ডাক্তার আনিসুল হক আরহার কাছে পাঠিয়েছিল। তারপর আর কোনো খবরই নেওয়া হয়নি। একবার ফোন বের করে কল দেওয়ার চেষ্টা করতে দেখলো ফোনের চার্জ পুরোপুরি শেষ হয়ে বন্ধ হয়ে আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা চার্জে লাগিয়ে অন করে দিল সে। ভাবলো আগে একটু ফ্রেশ হয়ে নেই, তারপর সব জেনে নেওয়া যাবে। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল সেরে ভেজা চুলে টাওয়াল দিয়ে মুছতে মুছতে রুমে ফিরতে দেখলো ফোনে নোটিফিকেশনে ভেসে উঠছে। স্ক্রিনে চোখ পড়তে কপাল কুঁচকে গেল তার। সিমরান কলিং, 8 মিসড কল। এই নম্বর থেকে টানা 8টি মিসড কল। এতবার কল করেছে কেন? আরও ঠিক আছে তো? এক মুহূর্ত দেরি না করে শেহজাদ কল ব্যাক করলো। একবার রিং হতে ওপাশ থেকে ফোন রিসিভ হলো। হ্যালো ভাইয়া, কতবার কল করেছিলাম, ধরলো না যে? ব্যস্ত ছিলে? হ্যাঁ, ফ্রেশ হচ্ছিলাম। কিন্তু তুই এতগুলো কল করেছিস কেন? সব ঠিক আছে তো? আর কি খবর? আরহার নামটা কানে আসতেই শুকনো ঢোক গিলল সিমরান। এক মুহূর্ত চুপ থেকে বলল, ভাইয়া তুমি
আম্মুর সাথে কথা বলো, আম্মু সব বলবে। আচ্ছা, আম্মুকে দে। কয়েক সেকেন্ড পর ওপাশ থেকে মমতাজ বেগমের কণ্ঠ ভেসে এলো। হ্যালো বাবা। হ্যাঁ আম্মু। শিহাব এতবার কল দিয়েছিল কেন? সব ঠিক আছে তো? আহার কী অবস্থা? ডাক্তার কি বলেছে? মমতাজ বেগম কিছুক্ষণ ইতস্তত করলেন, যেন কোথা থেকে শুরু করবেন বুঝে উঠতে পারছেন না। তার ছেলেটা আরহাকে পছন্দ করে তা বোঝেন উনি, তাই চুপ করে রইলেন। কি হলো আম্মু, চুপ করে গেলে কেন? বলো সবটা। ছেলের উদ্বেগ বুঝতে পেরে একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বললেন। কিভাবে আরহা অসুস্থ হওয়ার অভিনয় করেছিল, ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করেও তেমন কিছু পাননি। ইনজেকশনের কথা উঠতে আরহা ভয় পেয়ে শেষ পর্যন্ত স্বীকার করে নিয়েছে সে অসুস্থ নয়। ট্রুথ অর ডেয়ার খেলার ডেয়ার পেয়ে এমন নাটক করেছিল। সবটা শুনে কিছুক্ষণ একেবারে নিশ্চুপ হয়ে রইল শেহজাদ। তার মুখে ক্লান্তি মুহূর্তে বিস্ময়ে বদলে গেল। সামান্য একটা ট্রুথ অর ডেয়ার গেমের জন্য, তার মানে প্রেগনেন্সির মেসেজটাও তেমনই ছিল। একটা মেয়ে এমন একটা নাটক কীভাবে করতে পারে? সে শুধু নিজের পরিবারকেই নয়, একজন চিকিৎসকের কেউ অকারণে দর করিয়েছেন, আর তাকেও মানসিকভাবে অস্থির করে তুলেছে। কপালে হাত বুলিয়ে শেহজাদ ধীরে ধীরে চোখ বন্ধ করলো। তার ভেতরে স্বস্তি আছে, অন্তত মেয়েটা সুস্থ। কিন্তু সেই স্বস্তির চেয়েও বড় হয়ে উঠেছে বিরক্তি। এতটুকু একটা গেমের জন্য এত বড় একটা নাটক? মেয়েটা সত্যি ভয়ঙ্কর রকমের অবুঝ। শেহজাদ কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বলল, ও এখন কোথায়? ওপাশে মমতাজ বেগম একটা দীর্ঘশ্বাস ফেলল। কোথায় আর থাকবে, বাড়ি ছাড়া? ওর মা রাগ সামলাতে না পেরে দু একটা চড় মেরে ফেলেছে। তারপর থেকে মেয়েটা একদম চুপ হয়ে গেছে, কারোর সঙ্গে একটা কথাও বলেনি। কিছুক্ষণ থেমে আবার বললেন, আমারও কিছু কাজ ছিল, তাই আমি বাড়ি চলে এসেছি। এখনও কী করছে, নিজের রুমে আছে নাকি কোথাও গেছে ঠিক বলতে পারছি না। শাহজাদ আরও কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছুক্ষণ আগেও তার মনে ছিল বিরক্তি, এখন সেই বিরক্তির সঙ্গে অজানা এক দুশ্চিন্তাও এসে মিশেছে। যতই ভুল করে থাকুক, মেয়েটা এখনও বাচ্চাই। রাগের মাথায় যদি আবার কোনো বোকামি করে বসে। সে মমতাজ বেগমের সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলে কল কাটল। কী করবে বুঝতে পারছে না। এমন সময় ঘরে প্রবেশ করলো সোহাগ। কি দোস্ত, কোনো সমস্যা হয়েছে? তো কেমন লাগছে কেন? সমস্যা তো বটে, কিন্তু কিভাবে সামাল দেব বুঝতে পারছে না। সবটা খুলে বলল শেহজাদ। শুনে এবার সোহাগও একটু চিন্তায় পড়ল। দোস্ত, যদিও জানি আরও ভুল করেছে, কিন্তু তবুও এখন ওটা নিয়ে নয়, মূল চিন্তা ওকে নিয়েই। তুই বললি ও নিজেকে ঘরবন্দি করে রেখেছে, কিন্তু এতে তো ভয় হয় দোস্ত। মেয়েটা ছোট, টিনেজও। এই বয়সে এরকম উল্টাপাল্টা চিন্তা যে মাথায় ঘোরে জানিস। জানি, ওকে কল করে হয়তো ওর সাথে কথা বললে বুঝতে পারতাম, কিন্তু কথা হচ্ছে ও ভীষণ জেদি, ও কল ধরবে না। এতটা না ভেবে কল কর না ভাই, দেখ একবার। সোহাগের কথা শেহজাদ আরহার নাম্বার কল দিল। প্রায় 8-9 বার কল করলো, কিন্তু ধরলো না। শেহজাদ হতাশ চোখে তাকালো সোহাগের দিকে। সোহাগ ওকে ইশারা করলো আবার কল করতে। প্রতিবারই একই দৃশ্য, রিং বেজে কেটে যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। ফোনের স্ক্রিনের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল সে। অজান্তেই বুকের ভেতর অস্বস্তিটা একটু একটু করে বাড়তে লাগলো যেন। শেষমেশ আর ধৈর্য না ধরতে পেরে মিনি বেগমের নম্বরে কল করলো শেহজাদ। দুবার রিং হতেই ফোন ধরলেন মিনি বেগম। হ্যালো শেহজাদ, বল। ফুপি, আরহা কি আপনার কাছে আছে? হ্যাঁ, নিজের রুমে তো আছে। কেন? তেমন কিছু না। আমি কয়েকবার কল করেছি, কিন্তু ও ফোন ধরছে না, তাই একটু চিন্তা হচ্ছিল।